আসসালামু আলাইকুম। আমি সৈয়দ পাপুল মিয়া একজন শিক্ষক হিসেবে আপনাদের সামনে নিয়ে আসছি বিপ্লবী শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত ধারণা। আপনারা জানেন বিগত মাসগুলিতে বাংলাদেশে একটি অভূতপূর্ব পরিবর্তন ঘটে গেছে, বিশেষ করে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কগত বিষয়গুলিতে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে এর মানুষের জনসাধারণের চিন্তাভাবনার পরিবর্তন এবং প্রতি ক্ষেত্রে নিয়ন্ত্রণ মুক্ত বাজার সম্প্রসারণের জন্য প্রচেষ্টা এসেছে। বাংলাদেশের নীতি নির্ধারক পর্যায়ে এক বড় রকমের পরিবর্তন। একটা প্রচলিত কথা আছে যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা দেখেছি তরুণ ছাত্র সমাজ এবং বাংলাদেশের আপামর সাধারণ জনগণ যারা রয়েছেন, জনতা যারা রয়েছেন, তারা কি করে পুরো একটা শেখ হাসিনার রেজিমকে উৎখাত করলো এবং শেখ হাসিনার স্থলে একটা নতুন সরকারের স্বপ্ন দেখলো, নতুন একটা রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখলো, যে রাষ্ট্র ব্যবস্থা তাকে সত্যিকার অর্থে মুক্তি দিতে সক্ষম। ডাক্তার পিনাকি ভট্টাচার্য এর একটা ছোট্ট ভিডিওতে দেখতে পেলাম যে সেখানে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য তিনটি জিনিসের উপর গুরুত্ব দেওয়ার কথা তিনি বলছেন। 1 নাম্বার স্বাধীন এবং শক্ত বৈদেশিক নীতি, 2 নাম্বার শক্ত প্রতিরক্ষা নীতি, 3 নাম্বার উন্নয়নের নীতি। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেছেন, অথবা তিনি এটাকে সঠিকভাবে জাজ করতে পারেননি। সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী শিক্ষানীতি। একটা চমৎকার বিপ্লব অচিরেই নষ্ট হয়ে যেতে পারে, অল্প সময়ের মধ্যে 1 বছর 2 বছর 3 বছর বা পরবর্তী সময়ে শুধু নষ্ট হয়ে যেতেই পারে না, মানুষের কাছে এটা একটা বিদ্রুপাত্মক হয়ে উঠতে পারে যদি পরবর্তী জেনারেশনকে সেই বিপ্লবের ভাবধারা অনুযায়ী ট্রেন করা না হয়, তৈরি করা না হয়। আমরা দেখতে চাই যে এই বিপ্লবের প্রেক্ষাপটগুলো কী ছিল। এই বিপ্লবের প্রেক্ষাপটের পেছনে যে মূল কারণগুলো ছিল, মূল বিষয়গুলি ছিল, তার মধ্যে একটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল ভারত এবং ভারতের সাথে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের একটা বড় ছোট চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশকে শোষণ করে তার ইচ্ছামতো ব্যবহারের মতো একটা নীতি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বৈষম্য এবং উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ অংশ থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে বঞ্চিত রাখা। শিক্ষার একেবারেই হেলেফেলা ভাব, শিক্ষার খাতটাকে একেবারেই পুরো ভেঙে ফেলার মতো অবস্থা, যাতে করে বাংলাদেশের উন্নতি যাতে দীর্ঘমেয়াদী না হয়, সাস্টেনেবল না হয়, সেরকম একটা অবস্থায় শিক্ষা ব্যবস্থাটাকে ফেলে রাখা। আমি মূলত আজকে আলোচনা করতে আসছি যে বাংলাদেশের নতুন শিক্ষা পদ্ধতিতে কি কি সংযোজন হওয়া উচিত, কোন কোন জিনিসগুলো বাংলাদেশের নতুন শিক্ষা সিস্টেমের সাথে অন্তর্ভুক্ত হলে আগামী দিনের নতুন তরুণ যুব সমাজ যাদেরকে আমরা পাবো তারা যাতে আগামী প্রজন্ম, আগামী বিশ্বের জন্য উপযোগী হতে পারে এবং দেশকে আরও বেশি শক্তিশালী, আরও সার্বভৌম, আরও স্বাধীন করে গড়ে তুলতে পারে এবং তাদের নীতি নৈতিকতা এবং তাদের সৃজনশীলতার যথেষ্ট পরিমাণ চর্চা করার সুযোগ থাকে। উন্নয়নের নীতি, বৈদেশিক নীতি এবং প্রতিরক্ষা নীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি বাংলাদেশের একটা স্বাধীন, শক্তিশালী এবং যুগান্তকারী, যুগ সৃষ্টিকারী একটা শিক্ষা পদ্ধতি থাকা দরকার। এই শিক্ষা পদ্ধতিটি থাকা উচিত 4টি বিশেষ বিষয়ের উপরে ভিত্তি করে। অবশ্যই নাম্বার 1, এটা হবে অ্যান্টি ইন্ডিয়ান, অর্থাৎ এই শিক্ষানীতির ভেতরে অবশ্যই অ্যান্টি ইন্ডিয়ান বিষয়গুলি, অ্যান্টি ইন্ডিয়ান ধারণাটা থাকবেই। 2, এটা অবশ্যই এই যে 2024 সালের যে বিপ্লব হলো, এই বিপ্লবকে স্বীকার করবে। এই বিষয়গুলি হবে সর্বক্লাসের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য এবং সহজে পাঠ্য, একেবারেই খুব চাপায় দিয়ে অধিক পড়া বা শেখানো হবে এমন কথা নয়, সহজ পাঠ্য। আর 4, এটা অবশ্যই প্র্যাকটিক্যাল হতে হবে। যাই শেখানো হবে, যেভাবে শেখানো হবে, এর সাথে অবশ্যই প্র্যাকটিক্যাল লাইফের প্র্যাকটিক্যাল যে সিনারিও, অর্থাৎ ব্যক্তিগত দক্ষতা দেখে শুনে বুঝে এই বিষয়গুলিকে দক্ষতা অর্জনের সুযোগগুলো এখানে পুরো জায়গায় থাকতে হবে। আমি মনে করি এই টোটাল বিষয়টি একটা ছোট্ট বই তৈরি করার মাধ্যমে কিন্তু কাভার আপ করা সম্ভব। একেবারে খুব বিশাল বড় আহামরি প্রচেষ্টা, আহামরি কষ্ট এটা নয়। প্রথম অংশটুকু যদি আমি মনে করি প্রচেষ্টা নাম্বার 1 আমি রচনা করতে যদি আমাকে কেউ বলে, তাহলে আমি কি করতাম?
এই যে আজকে মাসের 17 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 17 তারিখ, আর মাত্র কটা দিন বা 13টা দিন বাকি আছে। তারপরে কিন্তু প্রতিটা স্কুলের 1 থেকে শুরু করে বাংলাদেশের প্রেক্ষাপটে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা ক্লাসের স্টুডেন্টদের কাছে কিন্তু নতুন বই পাঠানো হচ্ছে। আমাকে যদি সুযোগ দেওয়া হতো বা আমার মনে হয় যে এইরকম কাউকে যদি দায়িত্ব দেওয়া হতো যে কিনা মাত্র একটা ছোট্ট একটা বই বের করবে, যে বইটার মধ্যে মূলত এই 4টি জিনিসকে বিবেচনা করে, এক হলো জুলাই অগস্টের বিপ্লব, 2 নাম্বারটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান প্রসপেক্ট, 3 নাম্বারটা হচ্ছে অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ রেফারেন্স এবং বইপত্র বা রেফারেন্স সহযোগে তৈরি, 3 নাম্বারটা অবশ্যই হবে এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সকে, প্র্যাকটিক্যাল নলেজকে সাপোর্ট করবে। যাই পড়া হবে, যাই শেখা হবে, তার জন্য একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়। এই বিষয়টিকে বিবেচনা করে যদি ছোট্ট একটা বই রচনা করা যেত, যে বইটার মধ্যে আমার এই যে আগামী সময়গুলিতে যে বিষয়গুলি বলতে যাচ্ছি সেই বিষয়গুলো যদি অন্তর্ভুক্ত করা যেত, তাহলে কিন্তু খুব দ্রুত এবং ভালোভাবে ফলাফলটা পাওয়া সম্ভব হতো। এবং এই অল্প সময়, মাত্র একটা মাসের সময় নেই, 13টা দিন সময় রয়েছে, এর মধ্যেও কিন্তু বইটা তৈরি করা ফেলা সম্ভব। এর মধ্যে না পারলেও পরবর্তী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এই বই পাবলিশ করে একটা স্ট্রাকচার দাঁড় করে একটা ধারণা বাচ্চাদেরকে দেওয়া বা শিক্ষার্থীদেরকে দেওয়া, এবং সেই শিক্ষার্থীদের ধারণাটা কতটা পাকাপোক্ত হলো ওটা নেওয়ার একটা প্রসেস কিন্তু দাঁড় করা সহজেই সম্ভব। আমি আবারও বলছি, এই বইটি বা এই বিষয়টি হবে একেবারে ইন্ট্রোডাক্টরি লেভেলের, একেবারে ইন্ট্রোডাক্টরি। এর রেফারেন্স নিয়ে পরবর্তীতে আমরা আরও বেশি এক্সপান্ডেড করতে পারি, আরও বেশি প্রতিটা বিষয়ে আরও বেশি শেখানো যেতে পারে, আরও বেশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়া যেতে পারে। তবে প্রথম ধারণাটা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। নাম্বার 1, এটা হচ্ছে অবশ্যই সূচনা অংশ থাকবে। যে সূচনা অংশে সেটা হচ্ছে আমাদের বিপ্লবের সূচনা এবং জুলাই আগস্টের বিপ্লবকে স্মরণ করা হবে মাত্র 100টা লাইন বা তারও থেকে কম লাইনে। 2 নাম্বার, আমাদের নেতা যারা কোনো দল মত এসব বিবেচনা না করে বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত কোন নেতা, সে হতে পারে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হতে পারে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হতে পারেন শেখ মুজিবুর রহমান নিজে, কিংবা হতে পারেন আমাদের হচ্ছে জেনারেল জিয়াউর রহমান হতে পারেন। এটা আসলে কোনো দলমত বিবেচনা না করে কারা কারা দেশের জন্য নেতৃত্ব দিয়েছেন, দেশকে তৈরি করার জন্য কাজ করেছেন, তাদের সকলের একটা সাধারণ পরিচিতি আমরা এখানে দিয়ে ফেলতে পারি 2 নাম্বারে। 3 নাম্বার আলোচনার বিষয় হতে পারে নেতৃত্বের আগে ব্যক্তিত্ব। এমন ছোট্ট একটি ধারণা, অর্থাৎ 10, 20, 30, 40 যাই হোক না লাইনের মধ্যে, অল্প লাইনের মধ্যে বা সর্বোচ্চ 100 লাইন, এর বেশি হওয়া যাবে না, 100 লাইনের মধ্যে দেখানো যেতে পারে যে ব্যক্তিত্ব কি করে নেতৃত্বকে প্রভাবিত করে। এবং এই ধারণা অনুযায়ী এমন একটা ধারণা থাকবে যে বইটা রচনা করতে হবে এমন করে যে শিক্ষার্থীরা যাতে নিজেদের ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য যথেষ্ট সচেষ্ট হয়। 4 নাম্বার আলোচনা হচ্ছে আমরা স্কুলে কেন। শিক্ষার্থীরা যে বিদ্যালয়ে আসে, হই হুল্লোড়, একেবারে এলোমেলো অবস্থা চলছে, বিপ্লব পরবর্তী অবস্থা তো আরও ভয়াবহ। এই বিদ্যালয়গুলিতে বাচ্চারা যে আসছে যাচ্ছে, হই হুল্লোড় করছে, এটা স্বাভাবিক কিছু প্রক্রিয়া আছেই। তার পাশাপাশি তাদেরকে তাদের উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য, জীবনে কিছু করতে হবে, জীবনে কিভাবে পড়া উচিত, কীভাবে তাদের এগিয়ে যেতে হবে, এই ধরনের ধারণাগুলোকে প্র্যাকটিক্যালি যারা তারা নিতে পারে, গল্পের মাধ্যমে নিতে পারে, এই ধরনের ধারণা দিতে হবে। এই ধারণা যে আমরা বিদ্যালয়ে কেন, এই বিষয়ে কিন্তু কিছু টপিক লেখা তাদের সামনে উপস্থাপন করার দরকার আছে। 5 নাম্বারটা অবশ্যই এমন একটা সফট স্কিল, সেটা হচ্ছে কথা বলার আগে 10টি নিয়ম। অর্থাৎ কথা বলার আগে কিছু কিছু দক্ষতা শিক্ষার্থীদের থাকা দরকার। মানুষ কথা বলার আগে বুঝতে পারে না যে কি করে কথা শুরু করা হয়, একটা কথার পৃষ্ঠে কীভাবে কথা বলা যায়, কথার বিপরীতে কীভাবে কথা বলতে হয়, উত্তর দিতে হয় কীভাবে মানুষকে প্রস্তাবনা দেওয়া যায়। এই ধারণাগুলো কিন্তু স্কুলগুলোতে দেওয়া হয় না। এই ধারণাগুলো এখন পরিবারগুলোতেও দেওয়ার সুযোগগুলো কম হয়ে গেছে। তো এই অধ্যায়টির মাধ্যমে কিন্তু মূলত আমরা শিক্ষার্থীদেরকে ধারণা দিতে চাই যে কিভাবে আরও পরিশীলিত, সুন্দরভাবে এবং যুক্তিযুক্তভাবে তারা কথা প্রয়োগ করতে পারে, কথা বলতে পারে। 6 নাম্বার, আমাদের স্বাস্থ্যের উন্নয়ন। শিক্ষার্থীরা যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা, তাদের পরিচ্ছন্নতা, সৌন্দর্য সব কিছুকেই নিজেদের দায়িত্ব নিয়েও অনেকটা কাজ করে ফেলতে পারে, এই জন্য তাদের স্বাস্থ্য সুরক্ষার শিক্ষাটা দেওয়া উচিত। তাদের খাবার, তাদের ঘুম, তাদের ডিসিপ্লিন, এই বিষয়গুলি কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবং কোনটা পুষ্টিকর খাবার, কোনটা বিপজ্জনক খাবার, শরীরের জন্য ক্ষতিকর খাবার, এই ধারণাগুলি হাতে নাতে প্র্যাকটিক্যালি যতটা সম্ভব এই বা গল্পের মধ্যে দিয়ে সম্ভব, যেভাবে হোক না কেন তাদের ভেতরে ঢোকায় দিতে হবে, যাতে তারা আগামী দিনের তরুণ হিসেবে স্বাস্থ্যবান
এবং শক্তিশালী সচেতন তরুণ হিসেবে কিন্তু তৈরি হতে পারে। এই ধরনের চিন্তাটা মাথায় রাখা দরকার। সাত নম্বর ধারণাটা হচ্ছে শৃঙ্খলার নীতি। আমাদের জাতীয় জীবনে কোনোভাবে, শিক্ষা জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কোনোভাবেই কিন্তু কেউ সাফল্য লাভ করতে পারে না, সেটা হলো শৃঙ্খলার চর্চা যদি তার না থাকে। ব্যক্তি জীবনে যে শৃঙ্খলাবদ্ধ, সে কিন্তু খুব দ্রুত উন্নতি করতে সক্ষম এবং তার জীবনটাকে সে নিজেই গোছায় নিতে সক্ষম। সুতরাং আমরা জানি যে পরিবারেও কিন্তু বাবা মারা শৃঙ্খলা শিক্ষা দেন, স্কুলেও দেওয়া হয়, কিন্তু আলাদা করে যদি এর জন্য আলাদা চ্যাপ্টার দেওয়া হয় এবং গল্প আকারে দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন ঘটনা দেওয়া যেতে পারে, বা বড় বড় মনীষীদের জীবনী সম্পর্কিত বিষয়গুলি ধারণা দেওয়া যেতে পারে, যেগুলো হোক, তাদের ভেতরে কিন্তু শৃঙ্খলার গুরুত্বটা খুব গভীরভাবে অনুপ্রবেশ করে দেওয়া দরকার বলে আমার মনে হয়। পাশাপাশি শিক্ষার্থী হিসেবে আমাদের দেশের অর্থনীতি এর দুর্বল জায়গা এবং শক্তির জায়গাটা আমাদের শিক্ষার্থীদের জানানো দরকার, কারণ সে কিন্তু আগামী দিনের নাগরিক তৈরি হচ্ছে। তার কাছে বাংলাদেশের শক্তির জায়গা, অর্থনীতির শক্তির জায়গা, অর্থনীতির দুর্বল জায়গাটা কিন্তু ধারণা দেওয়াটা খুবই আবশ্যক। বাংলাদেশ কোন কোন জায়গাগুলো দিয়ে টাকা আয় করে দেশের জন্য উন্নয়ন হয়, কোন কোন জায়গা দিয়ে জায়গা দ্বারা বাংলাদেশের অর্থনীতির বেশি সেবা হয়, এবং বাংলাদেশকে কোন কোন জায়গায় কোন কোন খাতে বেশি বেশি ব্যয় করতে হয়, এর একেবারে সহজ সাপটা অল্প কথায় শিক্ষার্থীদেরকে কিন্তু ধারণা দেওয়াটা দরকার। এবং না হলে এই শিক্ষার্থীরা কিন্তু অনেক দেশীয় পণ্য নষ্ট করে, অনেক বিদেশি পণ্য আমরা যেটা টাকা দিয়ে এসে সেটারও একটা ভুল ব্যবহার তারা করে ফেলে। যেমন আমি দেখতে পাই স্কুলগুলোতে স্টিলের স্কেলগুলোকে কিন্তু বাচ্চারা দেয়ালে ঠোকায় ভেঙে ফেলে, অথচ এই স্কেলটা কিন্তু আমি বিদেশ থেকে আমদানি করে আনতে হয়, এর জন্য আমাদের ডলার চলে যায়। তো বাচ্চাকে যদি শেখানো যায়, আমি অনেক ব্যক্তিগতভাবে শিখিয়েছি যে এই বাবা এই স্কেলটা নষ্ট করো না, এটা স্টিলের স্কেল, এটা চীন থেকে আনা বা বিভিন্ন দেশ থেকে আনা, নষ্ট করো না, এটা থাকুক। দেখা যাচ্ছে তারা কাছ থেকে বিরত থাকলেই ওই জিনিসটা কিন্তু আর আমাদেরকে মানে 2-4 মাস আরও বেশি চলে যায়, অর্থাৎ 2-4 মাসের জিনিসটা কিন্তু আমাদের আমদানি করতে হয় না। যেমন পেঁয়াজের ব্যবহার, যে পেঁয়াজ আমরা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে এখন, এটাকে যদি সচেতনতা আনা যায়, তারা কিন্তু পেঁয়াজ অল্প করে ব্যবহার করতে পারে, অথবা বাড়িতে নিজের গ্রামে নিজেদের বাসায় কিন্তু উৎপাদনও করতে পারে। 9 নাম্বার, বিশ্বে বিক্রয়ের জন্য আমাদের পণ্যগুলি, আমাদের দেশের কোন কোন পণ্যগুলি আমরা বিক্রি করছি বা আগামীতে আরও বিক্রয়যোগ্য করে তুলতে পারি। যেমন ব্যাংক কিন্তু আমাদের দেশে আছে, কিন্তু আমরা সহজে কিন্তু বিক্রয়যোগ্য করে তুলতে পারতেছি না। আমাদের কিছু ইররেগুলার পণ্য রয়েছে, আবার রেগুলার পণ্যগুলোর সম্পর্কে তার ধারণা থাকা দরকার আছে, সেটাতে তারা উৎপাদন বাড়াতে পারে, ইররেগুলার পণ্য তারা তৈরি করতে পারে, এবং সেগুলো বিদেশে তারা যাতে করে বিক্রি করার জন্য যে ধারণাগুলো, এগুলো তাদের মধ্যে কিন্তু একেবারে ইনজেক্ট করে দেওয়া দরকার আছে, যাতে করে আমরা আমাদের বৈদেশিক বাণিজ্যের যে প্রসারতা, আমাদের বৈদেশিক বাণিজ্যের যে প্লেসটা, এটা কিন্তু যাতে বাড়াই ফেলতে পারি, আমরা যাতে অনেক আরও গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্রোডাক্ট রপ্তানি করতে পারি, সেরকমের ধারণাটা তার মাথার মধ্যে দেওয়া দরকার আছে। টাইটেলটা কী ছিল হচ্ছে সারা বিশ্বে আমাদের বিক্রয়যোগ্য পণ্যগুলি, যে পণ্যগুলো করতেছি আর বিক্রয়যোগ্য আরও রয়েছে যেগুলো, সেই পণ্যগুলি, ঠিক আছে? এই সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা থাকাটা দরকার আছে সহজে। এখন এর পাশাপাশি আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে নজর দেবো, সেটা হচ্ছে পারিবারিক কৃষি এবং পারিবারিক কৃষির কালচার দাঁড় করানো। পারিবারিক কৃষি বলতে বোঝাচ্ছে একটা শিক্ষার্থী যদি প্র্যাকটিক্যালি তার বাড়িতে নিজের জায়গা থেকে কিছু পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে লাউ, কুমড়া বা বিভিন্ন ধরনের ফসল কিন্তু বাড়িতে ছোটো একটা জাংলা দিয়ে ছোট্ট একটা জায়গাতে আবাদ করতে পারে। নিজের বাড়ির জন্য প্রয়োজনীয় যদি সে লাউ কুমড়া সে উৎপাদন করতে পারে, পেঁয়াজ রসুন উৎপাদন করতে পারে, বা যে সকল ফসল বা যে সকল মশলা শস্য আমাদের নিতে হয়, আদা রসুন, এগুলো কিন্তু হলুদ, এগুলো কিন্তু মূলত বাড়িতেই উৎপাদন করা সম্ভব হয়। এবং ছোট ছোট ফল, কামরাঙ্গা, এসবের গাছ, আম, এসবের গাছ কিন্তু ছোটরা শিক্ষার্থী ছোট থেকে রোপণ করতে পারে, এবং সেগুলোর কিন্তু সে যথেষ্ট সেগুলোর চর্চা করে, সেগুলো পরিচর্যা করে কিন্তু উৎপাদন করতে পারে, যার মাধ্যমে তার পরিবারের চাহিদা এবং তার নিজের চাহিদা মেটাতে পারে, অথবা চাহিদার মাত্রাটা কমাই ফেলতে পারে। এই পারিবারিক কৃষি যদি ট্র্যাডিশন আকারে দাঁড় করানো যায়, ঐতিহ্য আকারে বা একটা কালচার করে ফেলা দেওয়া যায়, তাহলে বিদেশের উপরে ফুডের যে আমাদের নির্ভরশীলতা, এটা কিন্তু অনেকাংশে কমানো সম্ভব। ঠিক আছে, জাতীয় প্রবলেমটাকে যদি ছোট করে ভাগ করে দেওয়া হলো, যে পারিবারিক কৃষির মাধ্যমে এই জাতীয় প্রবলেমটাকে কিন্তু আমরা একেবারেই মিনিমাইজ করে ফেলতে পারি। শুধু কৃষি ফসল তা না, তার পাশাপাশি পশু পাখি যে পালন করা হয়, বাড়িতে মুরগির চাষ, বাড়িতে গরু ছাগলের চাষ,
হাঁসের চাষ, ডিম উৎপাদন, এগুলোর মাধ্যমে বা কবুতর পালন, কোয়েল পাখি পালন, এগুলো কিন্তু প্রসারিত হচ্ছে। এটা আরও বেশি প্রসারিত করে ফেলা দরকার, যাতে করে কৃষি উৎপাদনের মাধ্যমে বৈদেশিক যে আমাদের নির্ভরশীলতাটা এটা আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পারিবারিক লাইব্রেরি। বর্তমান সময়ে আমি যেটা দেখতে পাচ্ছি, শিক্ষা কিন্তু বিভিন্ন ধরনের দল মতের কাছে কিন্তু জিম্মি হয়ে যাচ্ছে। আপনি কি চান আপনার সন্তান বা আপনার পরবর্তী জেনারেশনের শিক্ষা কোনো একটা দলের কাছে, কোন ভারতের কাছে কিংবা চীনের কাছে জিম্মি হয়ে যাক, কিংবা আমেরিকা ইউরোপের কাছে জিম্মি হয়ে যাক? না, আমি তো চাই না। আমি কি চাই? আমি চাই এই শিক্ষাটা যেন, এই শিক্ষাটা যেন সকলের কাছে অ্যাভেলেবল হয়। এই সকলের কাছে অ্যাভেলেবল করার জন্য সবথেকে বড় যে ডিফেন্স আমি আমার কাছ থেকে মনে হয় সেটা হচ্ছে ফ্যামিলি লাইব্রেরি। ফ্যামিলি লাইব্রেরিটা কি? আপনি যে আমার ভিডিওটা দেখছেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি একটু খেয়াল করবেন, দেখবেন যে আপনার মা যদি বয়স্ক মানুষ হয়ে থাকেন, তার কিন্তু নিজস্ব একটা কোরআন শরীফ থাকে, বাসার একটা কোণে দুটো হাদিসের বই থাকে। বা আপনি যদি হিন্দু হয়ে থাকেন, দেখবেন ধর্মীয় দুটো গ্রন্থ হয়তো আপনার বাসায় একটা কর্নারে আছেই। আপনি কি করতে পারেন? ওই গ্রন্থের সাথে আরও 2-4-5টা খুব মানে আপনার শিশুর জন্য জ্ঞান অর্জন করবে এরকম, বা আপনার নিজেরও পড়ার জন্য সুবিধা হবে এরকম 8-10টা বই কিনে রাখলেন। আপনার এই 8-10টা বই আপনার মার বা আগের 2-4টা বইকে সংযুক্ত করে দেখবেন যে একটা ছোট একটা সংগ্রহ হলো, ওটাকে সুন্দর করে সাজায় রাখলেন। আপনার সন্তান, আপনার শিক্ষার্থী কি হবে, ওই বইটা হয়তো নাও পড়তে পারে, কিন্তু বইটা সে দেখলো, বইয়ের যে লেখকের নামটা পড়লো, কোনো একটা দিন যদি অবসর সময় একটু অভ্যাস দাঁড় করাই দিতে পারেন, সে বইটা একটু উল্টায় দেখলো, এর মাধ্যমে তার মধ্যে যে একটা বই পড়ার প্রবণতা চালু হবে, এটা তাকে অবশ্যই আগামী দিনে নতুন নতুন শেখার জন্য যে একটা কৃষ্টি কালচার তার ভিতরে কিন্তু কী হবে, গ্রথিত এবং প্রথিত হয়ে থাকবে। তাছাড়াও এই যে শিক্ষা আগামী দিনে কিন্তু খুব দুষ্প্রাপ্য হতে চলছে। অরিজিনাল শিক্ষাকে যদি অর্জন করতে যাওয়া যায়, প্রচুর পরিমাণ বিনিয়োগ করতে হতে পারে, প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ হতে পারে। সেই জায়গা থেকে যদি রেফারেন্স বইগুলো থেকে সে যদি পড়তে প্রথম থেকে অভ্যস্ত হতে থাকে, তাহলে আশা করা যায় সে তার নিজের জ্ঞানের যে সোর্সগুলোকে সংগ্রহ করে খুঁজে নিতে পারবে, সুবিধা হবে আর কি। এবং এই যে বই পড়ার যে অভ্যাসটা, যে ফ্যামিলি লাইব্রেরির যে অভ্যাসটা, এটাকে কালচারে পরিণত করে ফেলতে হবে, যাতে করে শিক্ষাটা সবার জন্য হয়, সেরকম আমরা সুবিধা দাঁড় করা যায় জাতীয় পর্যায়ে। আমরা আরেকটা খুব দুর্বল জায়গা আমরা আবিষ্কার করতে পেরেছি বা আমরা জেনে গেছি, সেটা হচ্ছে বাংলাদেশে নাকি বিদেশি অনেক কর্মকর্তা বাংলাদেশে বড় বড় পোস্টে চাকরিরত, তাদের অন্যতম যে দক্ষতাগুলো রয়েছে সেই দক্ষতাগুলোর দিকে আমরা ফোকাস দিতে পারি। আমাদের আগামী দিনের শিশুদেরকে, আমাদের কিশোরদেরকে, আমাদের সন্তানদেরকে কিন্তু আমরা, শিক্ষার্থীদেরকে আমরা সেগুলোর মধ্যে কিছু দক্ষতা এখন থেকেই শেখাতে পারি। তার মধ্যে একটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের দক্ষতা। কী করে একটা দল গঠন করা যায়, কী করে একটা দল পরিচালনা করা যায়, দলীয় কাজে কীভাবে দক্ষ হওয়া যায়, এই সংক্রান্ত গল্প, ছোটো ছোটো হোমওয়ার্ক, ছোটো ছোটো ক্লাস ওয়ার্ক এবং পেয়ার ওয়ার্ক, গ্রুপ ওয়ার্কসগুলোর মাধ্যমে আমরা যাতে এটাকে নিশ্চিত করতে পারি যে সে গ্রুপ ওয়ার্কের কিছুটা হলেও গুরুত্ব জানেন। গ্রুপ ওয়ার্ক বা টিম ওয়ার্ক কীভাবে করতে হয় সেটা যেন সে বুঝে উঠতে পারে অল্প বয়সে, অল্প কথায়, অল্প জায়গায়। তাহলে আমাদের পরবর্তীতে এই টিম ওয়ার্কের ওপরে, গ্রুপ ওয়ার্কের ওপরে তাকে বেশি শেখানোর সুবিধা হবে। এটুকু জ্ঞান তাকে দেওয়াটা অন্তত দরকার এই শিক্ষা জীবনেই, প্রথম রাউন্ডেই। পরবর্তী যে জ্ঞানটা বা ধারণাটা তাদের দেওয়া উচিত, সেটা হচ্ছে চলো আয় করতে শিখি। আপনি বলবেন আমার সন্তান পরে ক্লাস 4-5-এ, আমার সন্তান পরে ক্লাস 8-9-10-এ, আমি কেন তাকে আয় করা শেখাবো? আরে না, ওইভাবে নয়, কিন্তু ছোট ছোট করে ইনকাম করার যে রাস্তাগুলো তাকে দেখানো উচিত। 4টা চকলেট কিনলে 1টা চকলেট ফ্রি থাকে, যে থাকে এরকম, সে 5টা চকলেট 5 জায়গাতে বেছে 1 টাকা ইনকাম করতে পারে। এই ধারণাটা যদি তার মনের মধ্যে এখন থেকে দেয়া যায়, তাহলে সে তার মধ্যে বিজনেস মাইন্ডেড থিঙ্কিংগুলো কিন্তু গ্রো করবে। যদি তার মধ্যে বিজনেস মাইন্ড মানে ব্যবসায়িক মানসিকতা যদি গ্রো করে, তাহলে আমি বলছি না সে 20 টাকা এখন ইনকাম করতে গেছে, পড়াশোনা নষ্ট করছে, তা না, কিন্তু এই বিজনেস মাইন্ড সেট আপটা এখন থেকে ধীরে ধীরে গ্রো করানো উচিত। না হলে কিন্তু আমরা আসলে আন্তর্জাতিক বাণিজ্যে পিছিয়ে পড়ছি। একটা সন্তানকে ব্যবসায়ী করে গড়ে তোলা, একটা উদ্যোক্তা করে গড়ে তোলা কি শুধু ট্রেনিং দিয়ে করা সম্ভব? আমরা কিন্তু প্রথম থেকেই, শিক্ষা জীবনের প্রথম থেকেই একটু একটু করে তার মনের মধ্যে কিন্তু এই বিষয়গুলো সেট আপ করতে পারি। সেগুলো গল্পের মাধ্যমে হোক, পার্সোনাল ট্রেনিংয়ের মাধ্যমে হোক, বা ছোটো ছোটো হোমওয়ার্ক, গ্রুপ ওয়ার্কের মাধ্যমেই হোক। পাশাপাশি আমরা তাকে আরও আয় করার কী কী উপায় রয়েছে, বাংলাদেশে কত রকমের জব রয়েছে, কত রকমের কাজ রয়েছে, কোন কোনভাবে আয় করা যেতে পারে, এই সম্পর্কে ধারণাগুলো কিন্তু তাকে বেসিক্যালি কিন্তু দেওয়া সম্ভব এই শিক্ষার্থী জীবনেই, ছাত্র জীবনেই।
ঠিক আছে, এর প্রাথমিক অংশটা কিন্তু আমরা নক করে ফেলতে পারি তার একেবারে নরম এবং মাটির মতো পবিত্র অন্তরটাতে। 14তম টপিক আমি যেটা তাদের শেখাতে পারি সেটা হচ্ছে টাকা ব্যবহারের নিয়ম। শুধু টাকা ইনকাম করবে কিভাবে এটা যেমন শেখানো হচ্ছে, পাশাপাশি তাকে শেখানো দরকার সে আয় যে করছে বা কোথা থেকে টাকা যে সে নিয়েছে টাকাটা ব্যয় করবে কোথায়। সে টাকা পাওয়া মাত্রই কি এটা খেতে যাবে, এটা কিনতে যাবে, সেটা কিনতে যাবে তা না। কিভাবে এই টাকাটাকে সে ইনভেস্ট করতে পারে, এই টাকাটাকে সর্বোচ্চ পরিবারের জন্য তার নিজের জন্য ভালোভাবে ব্যয় করতে পারে, কি করলে এই টাকা দিয়ে আরও টাকা আসবে, এই বিষয়গুলি তাকে কিন্তু শেখানো যায়। বেশি না, মাত্র 10টা লাইন 20টা লাইন তাকে একটু হলেও ধারণাটা আপনারা দেন, আমরা দিতে পারি যে টাকা ব্যয় করা যায় কীভাবে, কত মডেস্ট উপায়, একটু ধারণাটা দেওয়া হোক তাদেরকে, বেশি না অল্প। যাই হোক, আমি খুব দ্রুত কথা বলছি এবং আমি জানি আমার অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে বিরক্ত হয়ে যেতে পারেন। বিরক্ত হবেন না, কারণটা হলো আমি জানি এই ভিডিওটা অনেক বড় হচ্ছে, টপিক যেহেতু একটা, শিক্ষার যেহেতু প্রসঙ্গ, সেহেতু আমার কিছু কথা বলতেই হচ্ছে যেগুলো আনঅ্যাভয়েডেবল। এই বিষয়গুলি এড়িয়ে যাওয়া মানে দেশের শুধু একদিকের বিপ্লব হলে হবে না, তো বিপ্লব হতে হবে ধাপে ধাপে অনেকগুলো ক্ষেত্রে। একটা জায়গায় বিপ্লব কখনো বেশিক্ষণ টিকে থাকে না। আমি তো চাচ্ছি কি করলে এই বিপ্লবটা দীর্ঘস্থায়ী হয়, কি করলে এই বিপ্লবের সুফল সাধারণ মানুষ পাবে, কি করলে এই বিপ্লব আগামী দিনের অনেক প্রতি বিপ্লবকে ঠেকে যেতে পারে এবং আমরা একটা শান্ত সজীব সুন্দর জীবন পেতে পারি, সুন্দর রাষ্ট্র পেতে পারি। তো সেই আলোচনার জায়গা থেকে আমি আরও বলছি, আমার আরও কিছু রিকমেন্ডেশন রয়েছে, আমার আরও কিছু বলার রয়েছে, সেটা বলতে চাচ্ছি। তার মধ্যে হলো আরটা হলো 15 নম্বর টপিক, সেটা হচ্ছে আর কি শেখানো যেতে পারে। 15 নম্বর টপিকটা হলো যুদ্ধে লড়াইয়ের 15টি নিয়ম। 15টা নিয়ম পড়লেই কি যুদ্ধ শেখা হবে? আসলে তা না। যুদ্ধ কি আগের মানে কোনো যুদ্ধ কি আগের যে কোনো যুদ্ধের পরিপূর্ণ সব নিয়ম ফলো করে? তা নয়। যুদ্ধ মানেই সবসময় নতুন নতুন নিয়ম আসতে পারে, তবে 15টা বেসিক নিয়ম থাকতে পারে। যেমন যুদ্ধের সময় খাবার দাবার সংরক্ষণ করতে হয়, যুদ্ধের সময় শুধু যুদ্ধ মানে বন্দুকের লড়াই নয়, কখনো কখনো ডিফেন্স নিতে হয়, ডিফেন্স কেমন হতে পারে, এয়ার স্ট্রাইক হলে কি হয়, তারপর হচ্ছে মানে বিমান আক্রমণ হলে কি হতে পারে, কোন ধরনের আক্রমণে কোন ধরনের ডিফেন্স নেওয়া যেতে পারে, তারপর হচ্ছে যদি আমাদের ট্রেনিং করতে হয় তখন কী কী শিখতে হয়, যুদ্ধের নিয়ম হতে পারে, যেমন ডান দিক দিয়ে আক্রমণ করলে কি হয়, পানির ব্যবহার কি হতে পারে, পরীক্ষা কেমন জিনিস, আরে আগে আক্রমণ করলে কি হতে পারে,